একটা আন্দোলন করলো ছোটরা রাস্তায়, নিরাপদ সড়ক নিয়ে। এই আন্দোলনের যারা ছিল এরা তো বড় হবে, একটা গ্রুমিং হয়ে গেছে ওই আন্দোলনের মাধ্যমে। আর প্লাস জেনজি এখনকার জেনারেশন পোলাপেনদের সাহস অনেক বেশি, ওদের ওয়ে অফ কমিউনিকেশনও অনেক সাহসী, আমাদের কাছে সাহসী লাগে, ওদের জন্য এটা সিম্পল। হিরো আলমকে যদি রাফার কোনো গান গাইতে বলা হয় আপনি কোনটা সাজেস্ট করবেন? গান যেকোনো, যেটা তার মনে ভালো লাগে। যে আমি আকাশ পাঠাবো সবচেয়ে ফেমাস গান, সেটাই গাকুনি, আমি শেয়ার করবো যদিও। আই হোপ হিরো আলম ইউ আর ওয়াচিং দিস শো। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। 1971 সালে আমরা অস্ত্র হাতে যুদ্ধ করেছি, কিন্তু এর বাইরেও আমাদের কাছে আরও একটা অস্ত্র ছিল যেটা আমাদের মুক্তিযোদ্ধাদের, সাধারণ মানুষদের উজ্জীবিত করেছিল। সেটা ছিল গান। সঙ্গীতের মাধ্যমে আমরা অনুপ্রেরণা খুঁজে নিয়েছিলাম। এরপরেও আমাদের বিভিন্ন আন্দোলনে, বিভিন্ন সময় আমরা দেখেছি যে গান কিভাবে আমাদেরকে উজ্জীবিত করেছে বিভিন্ন আন্দোলনে। যদি আপনাদের মনে থাকে নোভা ব্যান্ডের রাজাকারের তালিকা চাই বা ফিডব্যাকের পারওয়ারদিগার সেই সময়ে বেশ আলোড়ন তুলেছিল। এবং রিসেন্টলি আমাদের যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সেখানেও কিন্তু আওয়াজ ওঠা বা দেশটা তোমার বাপের নাকি কিন্তু মানুষের মুখে মুখে ফিরেছিল এবং আমাদেরকে সাহস জুগিয়েছিল, উজ্জীবিত করেছিল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন ধরা নিবেদিত স্বপ্নের বাংলাদেশ কেমন চাই। আজকের যিনি অতিথি, আমরা বারবার বলছি না যে জেনজিরাই এই নতুন স্বাধীনতা, আমাদের অভ্যুত্থানের নায়ক। সেই জেনজিদের অনেক পছন্দের নায়ক, অনেকে তাকে অবশ্যই হিরো ভাবেন, তার মূর্ছনায় তার রিদমের সাথে নাচেন, দ্য রকস্টার রাফা। যদিও শুরুতে বলেছিলেন ইউ নট আ রকস্টার, কিন্তু এটা একদম ফ্যান বয়ের মতো বললাম। যাই হোক, রাফা আমাদের শোটাতে আমরা তো জানতেই চাই যে এই যে যাদেরকে আপনি দেখেছেন স্টেজে দাঁড়িয়ে, মঞ্চে দাঁড়িয়ে, আপনার গানের সাথে তারা নাচছে, ছেলে মেয়েরা, যাদেরকে আমরা টিকটক জেনারেশন বলি, এদেরকে দিয়ে কিছু হবে না। এরা হয়তো খালি গান, মিউজিক, কানে ইয়ারপড নিয়ে বসে আছে। কখনো ভেবেছিলেন, এখন যখন একটু চিন্তা করেন, যে এরাই এই ধরনের অসামান্য একটা অর্জন করে ফেলবে? আই থিঙ্ক আই গট আ গ্লিমস অফ দিস যখন আরেকবার একটা আন্দোলন করলো ছোটরা রাস্তায়, নিরাপদ সড়ক নিয়ে। তখন আই হ্যাড আ গ্লিমস অফ ইট। আমাদের তখন একটা শুটিং ছিল, ওই শুটিংয়ে আমি, আমার ক্রুরা ওই রাস্তায় স্টুডেন্টদের মাঝখান দিয়ে যেতাম। অ্যান্ড তখন তো অনেক গাড়ি ওরা ধরছে রাস্তায়, যে লাইসেন্স নাই, লেনে চালাচ্ছেন না। আমি আমার গাড়ি নিয়ে যেতাম, লাইসেন্স চেক করতো, বলতো আর রাফা ভাই আপনার গান তো শুনি। তো তখন আই গট অ্যান আইডিয়া, আই ওয়াজ টেলিং মাই ফ্রেন্ড যে এই পোলাপেনগুলো বড় হবে, যে ওরা ওই জিনিস, ওই আন্দোলনটা তো আগাতে পারেনি, ওদেরকে চুপচাপ ঘরে পাঠিয়ে দেওয়া হয়। তো আই ওয়াজ টেলিং মাই ফ্রেন্ডস যে এই আন্দোলনের যারা ছিল এরা তো বড় হবে, একটা গ্রুমিং হয়ে গেছে ওই আন্দোলনের মাধ্যমে, ওরা বড় হবে, রাইট? আমি যখন অনেক ছোট ছিলাম তখন কিন্তু অনেক কিছু আমরা বুঝতাম না, বিকজ ইন্টারনেট ছিল না, আমরা জানতামই না কি হইতো। দেখতাম বাপ চাচারা গল্প করতেছে যে অমুক মানুষটা আসলে ভালো উপরে দিয়ে, বাট আসলে তলে তলে আমরা বুঝতাম না। বুঝতে হলে সারাদিন টিভি দেখতে হতো। বাট এই জেনারেশন, বিকজ অফ দ্য ইন্টারনেট, ওরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ডেভেলপড কান্ট্রিকে দেখতে পারে। আমি সাধারণ মিডল ক্লাস ঘরের ছেলে, আমি ছোটোবেলা থেকে ড্রিম ছিল দেশের বাইরে ঘুরতে যাব। বুড়া হওয়ার পরে হয়তো কনসার্টের কারণে কয়েকবার দেশের বাইরে যাওয়া হয়েছে, অ্যান্ড এভরি টাইম দেশের বাইরে থেকে এসে ওই সেম কথাই, দেখ ওদের দেশে রাস্তাতে গাড়ি লেনে চলে, কি শান্তি, পানি ট্যাপ দিয়ে আসলে খাওয়া যায়। আই উইশ আমার দেশে এগুলো হতো, বাট আমরা তো ওই পর্যন্তই, অ্যান্ড দেন দেশে ফেরত আসো, তারপর আবার ওই জ্যামের ভিতর দিয়ে যাও। বাট ইয়াং পিপলদের জন্য ইটস ভেরি ইজি, বিকজ দে ক্যান সি ওর ফ্রেন্ডস ওর ফলোয়ার্স ওর পিপল হি ফলোজ on the internet are living in a decent world, যেখানে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ তো এক্সপেকটেশনটাই ডিফারেন্ট। ন্যাচারালি ওরা তো আর নিতে পারবে না যে আমি আর কতদিন এভাবে চলবো, কতদিন আমার এই জিনিসটা করতে গেলে আমাকে থামায় দেওয়া হবে, আমি কেন ফেসবুকে লিখতে পারবো না। আর প্লাস জেনজি এখনকার জেনারেশন পোলাপেনদের সাহস অনেক বেশি, এটা সত্যি। ওদের ওয়ে অফ কমিউনিকেশনও অনেক সাহসী, আমাদের কাছে সাহসী লাগে, ওদের জন্য এটা সিম্পল, আই গেস। আচ্ছা, আমরা যখন বলছি যে গত 15 বছরের অবিচার, অনাচার, অন্যায়, দুর্নীতি, আপনি মিউজিকের মানুষ, মিউজিক নিয়ে যদি বলি, আমি একদম লেম্যান হিসেবে বলি, যে সাধারণ শ্রোতা হিসাবে, যে আমার দেখা যায় গত 15 বছরে যদি বলি যে সঙ্গীতাঙ্গনের সবচেয়ে খারাপ কাজটা কি হয়েছে, যে হিরো আলমকে
ডিবি অফিসে ডেকে মানা করা হচ্ছে যে তুমি গান গাইতে পারবে না, এইটাও এক ধরনের ফ্যানাটিসিজম। অবশ্যই যে এইটা এর চেয়ে বড় বৈষম্য কি হতে পারে? এবং সে স্বাভাবিকভাবে অত স্ট্রং ব্যাকিং নেই, সেও মোটামুটি নাকে খত দিয়ে স্বীকার করে আসছে যে আমি আর গান গাবো না। আই ফাউন্ড দ্যাট ভেরি রিডিকুলাস টু বি অনেস্ট। তখন সময়টা এরকমও ছিল যে এটা নিয়ে যে আমি কথা বলবো ওই সাহসটাও আমাদের ছিল না কথা বলার, যে আমি, কারণ যে কোনো মানুষের গান গাওয়ার রাইটস থাকে, সে যতই বাজে গান গাক, যতই ভুল গান গাক, গ্রামাটিক্যালি যা ইচ্ছা তাই করুক, এইটুকু ফ্রিডম কিন্তু পৃথিবীর সব দেশে সব মানুষের মধ্যেই থাকে। দ্যাটস আ গিভেন। অ্যান্ড ওই নিউজটা ওই যে আমাদের হয় কি ডিসেন্সিটাইজড হয়ে গেছিলাম আমরা। আমাদের যেটা হতো হচ্ছে গিয়ে, হয় না আপনি যখন রাস্তায় বেরোবেন দেখবেন একটা গরিব মানুষ আপনার কাছে টাকা চাবে, প্রথম কয়েকদিন আপনার খারাপ লাগবে, তারপর আস্তে আস্তে ইউল গেট ইউজ টু ইট টু আ পয়েন্ট যে আসলে আপনি দেখে যাবেন তাকাচ্ছেনই না। সো আমরা ডিসেন্সিটাইজড হয়ে গেছিলাম টু দ্য পয়েন্ট যে এইরকম একটা জিনিস যে হচ্ছে আমার চুপ থাকতে হবে, আমি তো কিছু বলতে পারবো না। হ্যাঁ, ওটা নিয়ে আমরা আপনার ফ্রেন্ডের মধ্যে যখন কথা হয়েছে, আই তুই শুনছিস হিরো আলমকে না করছে গান গেতে, কেন? বিকজ ও নাকি রবীন্দ্রসঙ্গীত ভুল করে গাইছে। তো আমরা ওকে থাক দোস্ত, এটা নিয়ে আর কথা না বলি। কি বলবো, কাকে বলবো, কাকে কি কথা বলবো? কাজ এটা নিয়ে বললে আবার এই গ্রুপ রেগে যাবে, আবার সরকার রেগে যাবে আমার উপরে। বাট আই ফাউন্ড দ্যাট এক্সট্রিমলি রং। মানে গান ভুল গাক, তার অধিকার অবশ্যই, এবং সে তার নিজের প্ল্যাটফর্মে দিচ্ছে, সে কোনো ক্ষতি করছে না। তাহলে ইন দ্যাট কেস হিরো আলমকে যদি রাফার কোনো গান গাইতে বলা হয়, আপনি কোনটা সাজেস্ট করবেন? যে যদি গাই কোনো একটা, গানগুলো তো অনেক হাই পিচ না, তা ও কিন্তু সেলিন ডিয়ন থেকে শুরু করে অ্যারাবিক গান বলেন, তামিল সংস, কোরিয়ান সংস, তো কেন রাফার গান গেতে পারবে না? রাফা যদি সাজেস্ট করো, যদি গেই ফেলে, কোনটা গাক, যে কোনো যেটা তার মনে ভালো লাগে। যে আমি আকাশ পাঠাবো সবচেয়ে ফেমাস গান, সেটাই গাকুনি, আমি শেয়ার করবো। যদিও আই হোপ হিরো আলম ইউ আর ওয়াচিং দিস শো, আপনি অবশ্যই আকাশ পাঠাবো আমার অনেক ফেভারিট গানটা গাবেন এবং নিজের মতো করে গাবেন, আপনার সে অধিকার আছে। নতুন বাংলাদেশ আমরা বলছি, রাফাই আপনাকে সেই লাইসেন্স দিচ্ছে। ইয়েস, প্লিজ গো অ্যাহেড, বিকজ পুরো দুনিয়ার রুলটা হচ্ছে কি, ইফ ইউ কভার মাই সং, এটা ইন্টারনেটে লিগালি ইউ ক্যান আপলোড, বাট দ্য ওয়ে কন্টেন্ট আইডি ওয়ার্কস ইজ ওটার কপিরাইট ক্লেমটা আপনার কাছে চলে যাবে যে এই গানটা অমুক আর্টিস্টের। এখন তো এটা অটোমেটিক্যালি হচ্ছে, যে 2 পয়সাও আসে এক বছরে, ওই 2টা পয়সা আবার আর্টিস্টের কাছে যাবে। বাট ইউ হ্যাভ দ্য লিগাল রাইটস টু কিপ ইট অন ইউর প্ল্যাটফর্ম আনলেস ইট হ্যাজ সাম প্রভোকেটিভ নোশন, রাইট? যেটা হিরো আলমের কোনো কাছে আমি দেখি নাই এখন। আচ্ছা, আপনার আবারও আসছে যে সঙ্গীত অঙ্গন নিয়ে, সবকিছু সংস্কার দরকার, তো বাম্বারও তো সংস্কার দরকার। এই অ্যাসোসিয়েশনটা আমরা জানি যে বিভিন্ন সময় বিতর্কে উস্কে দিয়ে আসে আলোচনায়, কিন্তু আসলে যদি একটা ব্যান্ড মিউজিকের অ্যাসোসিয়েশন হয়, আপনার কি মনে হয় তাদের কি করা উচিত? আপনার এক্সপেকটেশনটা কি ফ্রম বাম্বা? বাম্বাতে আই বিন আ মেম্বার অফ বাম্বা অনেক বছর ধরে। কি পেয়েছেন? আমি অ্যাকচুয়ালি আই ডোন্ট সি বাম্বা অ্যাজ সামথিং যেটা আমাকে কিছু দিবে। আমি যেভাবে বাম্বাকে দেখি সেটা হচ্ছে গিয়ে, বাম্বাতে সবাই মিলে যদি কিছু একটা করা হয় তাহলে কিছু হবে, না হলে ইটস বেসিক্যালি নট ইউজফুল। বিকজ ইউজফুল হতে হলে একটা অর্গানাইজেশনের অনেক কিছু করতে হয় নিজে থেকে। বাম্বা ইজ নট দ্যাট কাইন্ড অফ অ্যান অর্গানাইজেশন। আমি ছোটোবেলায় বুঝছি, যখন অর্থহীন জয়েন করি তখন বাম্বার মেম্বার হই, আই হ্যাড দ্যাট সেম আইডিয়া যে আচ্ছা আমি বাম্বার মেম্বার হচ্ছি, তার মানে নিশ্চয়ই বাম্বা আমাকে অনেক কিছু দিবে। লেটার অন আই রিয়েলাইজ ইটস আ নন প্রফিট অর্গানাইজেশন, যাদের কাজ হচ্ছে গিয়ে মোস্টলি চ্যারিটি বেসড ইভেন্টের কোঅর্ডিনেশনের কাজকর্ম করা, অ্যান্ড বেসিক্যালি বাম্বা এইভাবেই আগায় আসছে। তো সো বাম্বা ডিড আ লট, আমি ছোটো থাকতে শুনছি, অ্যান্ড আমি দেখছিও 2-1টা কনসার্ট। বাম্বা ফ্লাড এইডের জন্য অনেক বড় কাজ করছিল। এই মিউজিশিয়ানগুলো যখন ইয়াং ছিল তখন এরশাদের পতনের সময় দে ওয়ার অ্যাক্টিভ, এক্সট্রিমলি অ্যাক্টিভ। মাকসুদ ভাই, তারা তো মিউজিকের কারণে জেলেও গেছে, তারা অনেক কাজকর্ম করছে। সো এখন তাদের বয়স হয়ে যাওয়ার কারণে বাম্বার মধ্যে যে গ্যাপটা, জেনারেশন গ্যাপটা, সেটা হচ্ছে দ্য সিনিয়র্স দে আর ওল্ড, রাইট? তাদের বয়স হয়েছে অনেক, তাদের ওই এনার্জিটা নাই। অ্যান্ড যারা জুনিয়র্স, দে হ্যাভ আ লট অফ এক্সপেকটেশনস, বাট তাদের এক্সপেকটেশনগুলো সিনিয়রদের কাজ পর্যন্ত যাচ্ছে না, বিকজ দেয়ার ইজ আ ম্যাসিভ কমিউনিকেশন গ্যাপ। মানে আমি জুনিয়রদের থেকে বুড়া, সো যারা সিনিয়র তারা তো অনেক সিনিয়র, সো এই কমিউনিকেশনটা ছিল না। সো তারা জুনিয়ররা যে বলবে যে ভাই দেখেন আপনারা লাস্ট 3টা শোতে সিনিয়ররা উঠছেন স্টেজে, আমরা চাই না আপনারা উঠেন, আমরা উঠবো, কিন্তু এই কথাটা বলার জায়গা ছিল না বলে সবার মনের রাগটা ফেসবুক দিয়ে বের হয়ে তো এখন কি এই বৈষম্যটা দূর হবে? আমি জানি মানে অ্যাজ ফার অ্যাজ আই ক্যান ভ্যালিডেট এই বৈষম্যটা দূর হয়ে গেছে। এই কারণে এভরিবডি সাইলেন্ট, কারণ মাঝখানে তো বেশ বড় একটা ফিয়াস্কো গেল। উই হ্যাড আ গুড মিটিং, অ্যান্ড মিটিংয়ে
মন খুলে মানুষ কথাবার্তা বলতে পারছে, ডিবেট হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, অ্যান্ড ওইটার পরে সবাই কেম টু আ গুড মানে পয়েন্ট যে ঠিক আছে আমরা আমাদের ভয়েস রেজ করব বাম্বার অর্গানাইজেশনের মধ্যেই, যে জিনিসটা মনে হয় করা হচ্ছে রাইট, উইল সে ওকে, অ্যান্ড ইফ উই থিঙ্ক দ্যাট না বাম্বা করতে পারতেছে না এটা ঠিক মতো, লেট মি হেল্প, তাহলে আই উইল পুট মাই ফুট ইন। আরেকটা ব্যাপার তো আছে, জয় বাংলা কনসার্ট আপনি পারফর্ম করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এইটা নিয়েও কিন্তু মিউজিশিয়ানদের মধ্যে প্রথম আমার মনে হয় যে প্রতিবাদটা শুরু হয় যে আমরা জয় বাংলা কনসার্ট থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিচ্ছি। এখন স্বাভাবিকভাবে যে জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান ছিল, বাট দিন শেষে এটা একটা দলীয় স্লোগানে পরিণত হয়ে গেছে, এটাই বাস্তবতা। পরবর্তীতে রাফা এজ এ মিউজিশিয়ান কোনো সরকারি এই ধরনের প্ল্যাটফর্মে পারফর্ম করার ক্ষেত্রে আপনার কোনো রিজার্ভেশন থাকবে? আপনার মনে হবে যে আপনি যাবেন না? কারণ পরবর্তীতে এই রেজিমটাই আবার হয়তো এরকম কোন একটা বিতর্কিত জিনিসে জড়িয়ে যেতে পারে। অবশ্যই প্রোপাগান্ডার পার্ট কিন্তু মিউজিক, এটা সবসময় হয়ে আসছে হিস্ট্রিতে। প্রোপাগান্ডা ডাজন্ট মিন ব্যাড অল দ্য টাইম, প্রোপাগান্ডা অনেক সময় ভালো হয়। ভালো মানুষকে, যেরকম আমাদের রাস্তায় মানুষজন দে উড ইউরিনেট অন দ্য স্ট্রিটস, বাট তারপরে রাস্তায় এখানে প্রস্রাব করিবেন না লেখাটাকে যখন আরবিতে করে দেওয়া হলো তখন এটা কমে আসলো অনেক। দিস ইজ গুড প্রোপাগান্ডা। ইউথ আসছে, তারা গান শুনছে, উজ্জীবিত হচ্ছে, কোনো না কোনোভাবে এটাও তো একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। It is, but if there is an ulterior motive, like তাহলে আপনি সেখান থেকে হয়তো দূরে থাকবেন। like slight percent of brain washing into it. তো ধরেন আমি একটা কনসার্টে পারফর্ম করে ফেললাম, যে কনসার্টটা একটা সাবলিমিনাল মেসেজ ছিল যে ইয়াংরা যেন সিগারেট খায়, তো এটাও কিন্তু বাজে প্রোপাগান্ডা। আই ডোন্ট ওয়ান্ট টু বি দেয়ার। ওকে, কারণ আমি যদি এখন এমন ভাবে নিজে একটা গান করলাম যে গানটার সঙ্গে সাবলিমিনাল মেসেজ, যে বাচ্চা ছেলেরা ভাবলো সিগারেট খাওয়া স্কুল, আই ডোন্ট ওয়ান্ট টু বি দেয়ার। আই অলসো ডোন্ট ওয়ান্ট টু বি দেয়ার যেখানে স্লাইটলি মানুষকে উইথ টাইম ব্রেন ওয়াশ করা হচ্ছে, যেটার লেসনটা আমরা শিখলাম। আমাদের দেশে অ্যাকচুয়ালি এরকম হতো না আগে। মিউজিক ওয়াজ অলওয়েজ ভেরি ইন্ডিপেন্ডেন্ট, বাট ইন দ্য লাস্ট 15 years there was categorical use of music in a lot of sense. আচ্ছা, সেটা দিক থেকে বাংলাদেশে আমি জানি না যে বিশ্বের অন্য দেশে ইভেন ওয়েস্টে এরকম হয় কিনা যে গানেরও দল থাকে, আওয়ামী লীগের গান থাকে, কিছু শিল্পীর বাইরেও গান থাকে কিন্তু যেগুলো আসলে বিএনপির গান বা আওয়ামী লীগের গান হিসেবে বিবেচিত হয়। যেমন আমি জানি না আপনি স্টেডিয়ামে খেলা দেখেছেন কিনা, আসিফ আকবরের বেশ 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 সাবাস বাংলাদেশ, আগে বাংলাদেশের খেলায় এই গানটা বাজানো হতো। স্বাভাবিক রাজনৈতিক পট পরিবর্তনে আসিফ আকবরের এই গান বাজানো হয় না। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এই গানটাও গত 15 বছর আমরা শুনিনি। ঠিক একইভাবে সামনে হয়তো যেসব গান আওয়ামী লীগের সময় প্রচলিত ছিল সেগুলো আমরা শুনবো না। এইটা যে মিউজিশিয়ান, হাউ ডু ইউ ফাইট দ্যাট? এটা তো হওয়া উচিত না। এটা অ্যাকচুয়ালি উচিত না, বাট I don't know how you fight that. Reality is music should be out there for anybody to enjoy. But যখন একটা গভর্নমেন্ট বা একটা সিস্টেম ইন্টেনশনালি ডিসাইডস যে আমরা এই পোর্শনগুলোকে সরায় ফেলবো, চাপায় ফেলবো, তখন শুরু হয় যে এই হেটের চলার রাস্তাটা। এই রাস্তাটা থামবে না, বিকজ তারা করছে এগুলো বন্ধ, আমরা এখন ওদেরটা বন্ধ করব। এখন ওই ভিশাস সাইকেল চলছে, এই সাইকেলটা চলতে থাকবে। এটা নিয়ে আমি খুব ওয়ারিড, বিকজ রাইট নাও অ্যাট দিস ভেরি প্রেজেন্ট মোমেন্ট আমরা যে জিনিসটা দেখতেছি, আর লট অফ পিপল আর টেকিং দ্য রিভেঞ্জ। যে সাফারিংটা তারা পাইছে ফর দ্য লাস্ট 15 years, দে আর গোনা টেক দ্য রিভেঞ্জ অন দ্যাট। অ্যান্ড এই রিভেঞ্জ থেকে কিন্তু আবার আরেকটা রিভেঞ্জ তৈরি হচ্ছে। সো এই সাইকেলটা কেমনে থামবে আমি জানি না, বাট একটা জিনিস আমাদের অ্যাট দ্য মোমেন্ট ভালো, সেটা হচ্ছে কি যে যার মতো যেটা বলার, যেটা শেয়ার করার করতে পারছে। দ্য ফ্যাক্ট দ্যাট ইউ আর টেলিং মি দিস, লাস্ট 15 বছরে গান চলে নেই। আমার মনে হয় যে আগেও আমি এত শোজ করেছি, মানে কতটা পলিটিক্যালি কারেক্ট থেকে বলতে হতো আমি জানি না। ইভেন একটা গান প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এটা আমি কোনোদিন বলতে পারবো, বা বিএনপি সময় জয় বাংলা, বাংলার জয়, সেই গানের কথা বলা যাবে, এটা চিন্তা। আই থিংক ইটস অ্যাবাউট মানে মেন্টাল গ্রোথ। লাইক ফর এক্সাম্পল দেখেন আমেরিকানসরা, আমরা ওদেরকে ভাবি যে ওরা টপ টিয়ার পিপল ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? কেন? বিকজ ওরা ডিসেন্সিটাইজড, ইউজ টু আ লট অফ থিংস। লাইক জিসাস ক্রাইস্টকে নিয়ে যে যোগ করা হয়, আমেরিকানস দুইবার ঘুরে তাকাবে না। করো না, তুমি তোমার যোগ করো, আমার ধর্ম আমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে। আই উইল অলওয়েজ, যে খ্রিস্টান সে তো খ্রিস্টানিটি নিয়েই চলবে, ইট ইজ নট কেয়ারিং অ্যাবাউট। এগুলো ন্যাশনাল মিডিয়াতে হয়। হ্যাঁ, ওরা কিন্তু যোগ একদম ছাড়ে না। এটার কারণ কি? বিকজ পলিটিশিয়ানসরাও জানে যে যদি যোগ করো, আর এটা আমরা অলরেডি জানি, পজিটিভ আর নেগেটিভ পাবলিসিটি দুটাই ভালো ফর পিপল যারা পলিটিশিয়ানস, তাদের জন্য আরো ভালো। আপনি যেটা বলছেন যে যে যেরকম গান শুনতে চায় শুনুক, কাওয়ালি মিউজিকের একটা ফর্ম। আমরা জানি বেশ কয়েক বছর আগে টিএসসিতে কাওয়ালি কনসার্ট নিয়ে একটা ঘটনা হয়েছে, এবং রিসেন্টলি বেশ কয়েকটা কাওয়ালি কনসার্ট হচ্ছে।
এখন মজার ব্যাপার, দুই ধরনের রিয়াকশন আসছে। অনেকে ভাবছে আয় হায়, কেন হঠাৎ করে এই ধরনের চর্চা শুরু হবে, যেটা আসলে সোশ্যাল মিডিয়াতে বলে দেশটা কি তালেবান হয়ে গেল নাকি। আবার অনেকে বলছে যে না, এইটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, মানে কোনো না কোনোভাবে দুই পক্ষই বলছে তুমি এটা করতে পারবা না, বা সেটাকে একটা অমিনাস সাইন হিসাবে দেখছে। তো বাট এটা ফর্ম অফ আর্ট হতেই পারে। If it's a form of art, and আমি as a human being I would support any kind of form of art, সেটা যেটাই হোক না কেন, যেটাই করুক। সো কাওয়ালি মিউজিক যদি হ্যাজ ইটস ওন পিপল অ্যান্ড দেন ইফ দে ফিল কানেক্টেড টু ইট, চাপায় রাখার তো কোনো দরকার নেই। রাফা, একবারেই শেষ পর্যায়ে আছি, যদি জিজ্ঞাসা করি যে মিউজিশিয়ান রাফার বাংলাদেশ নিয়ে স্বপ্ন কি? মিউজিশিয়ান রাফার বাংলাদেশ নিয়ে একটাই স্বপ্ন, আমাদের ইন্ডাস্ট্রিটা রেগুলেটেড না। এটা আমি অনেক দিন ধরে খুঁজতেছি কোথায় বলতে পারি, কে আমার কথা শুনবে। আই হোপ কিছু মানুষ শুনবে। আমাদের ইন্ডাস্ট্রিটা রেগুলেটেড না ইন দ্য সেন্স যে আমরা এটাকে পুরো প্রপারলি প্রফেশন হিসাবে দেখাতে পারি না। আমরা ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারি না কনসার্টের টাকার উপরে বেস করে। আমার একটা চাকরি খুঁজতে হয় বা কাউকে বলতে হয় তুই আমাকে একটা চাকরি দে, একটা স্যালারি স্টেটমেন্ট দে, বিকজ আমি যে ব্যবসাটা করতেছি দিস ইজ নট ক্লাসিফাইড অ্যাজ আ বিজনেস। সো আমাদের দেশে যখন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আপনি প্রতি বছর হিসাব পাবেন যে কত $1 মিলিয়ন আসলো। আমাদের পুরো বছরে একটা দেশে যত মিউজিক্যাল অ্যাক্টিভিটি হয় ওগুলোর কিন্তু কোনো ট্যাক্সেশন হচ্ছে না, কোনো রেগুলেশন হচ্ছে না, ক্যাশেই ট্রানজাকশন হয় মোস্ট অফ দ্য টাইম। ক্যাশে হচ্ছে, এন্ড যারা আমাকে ক্যাশে দিচ্ছে ওইটা নিয়ে আমি যখন ব্যাংকে যাব, যখন বলবো যে এই যে দেখেন আমার শোয়ের টাকাটা আমি ব্যাংকে ভরবো, তখন তারাও বলবে এটা তো ইনকাম কোনো প্রুফ নাই, বিকজ আপনি কোথা থেকে আনলেন। অ্যান্ড দিস ইজ ইনসাল্টিং ফর মি। ছোট থাকতে খুশি থাকতাম যে ও ট্যাক্স দিতে হয় না, ভালোই তো। বড় হওয়ার পরে বুঝছি না আমি ট্যাক্স দিতে চাই, এটা অন্যান্য ইমপ্লিকেশনস না আমি ট্যাক্সই দিতে চাই, বিকজ দেশের বাইরে যখন যাই, ভিসা যখন করতে যাই, প্রতিটা জায়গায় কিন্তু আমরা মিউজিশিয়ানরা অনেক বড় ঝামেলায় পড়ি। স্পেশালি আমার মতো একটা মানুষ যে কমপ্লিটলি মিউজিক করে, আমি আর কিছুই করি না। সো আমি চাই আমাদের ইন্ডাস্ট্রিটা রেগুলেটেড হোক, যেন ইয়ার এন্ডে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় বলতে পারে যে মিউজিক ইন্ডাস্ট্রি ইজ এত $1 মিলিয়ন ইন্ডাস্ট্রি আমাদের দেশের, অ্যান্ড দে ক্যান ডিসাইড যে আচ্ছা এটার মধ্যে আমরা ইনভেস্ট করবো কিনা। ফাইনাল কোয়েশ্চেন, ব্যক্তি রাফার চাও কি নেক্সট 5 years ডাউন দ্য রোড কেমন বাংলাদেশ স্বপ্ন দেখেন? দ্য অনলি থিং যেটা আমার মাথায় সবসময় আসে সে হচ্ছে কি আই থিঙ্ক আমাদের ট্রাফিক ঠিক করতে হবে। বিকজ এটা আমাকে ভয় দেয়, অনেক ভয় দেয় যে এটা কই যাবে। মানুষ তো মানুষ, একটা পয়েন্টে আমরা পেশেন্স আর ধরে রাখতে পারবো না। আমি চাই বেসিক জিনিসপত্র মানুষ মানুষের মতো থাকুক, যার যেটা ইচ্ছা সে সেভাবেই চলুক, যার চুল বড় রাখতে চায় সে যেই টাইপের মিউজিক সে শুনতে চায়। আমরা একটা বড় দেশ, মানে অনেক মানুষ বলা একটা দেশ। সো আমাদের এক একজনের এক এক আচার আচরণকে যেন আমরা মেনে নিতে পারি, এটাকে সামহাও ইমপ্লিমেন্ট করা। আর ট্রাফিক আইনটা যদি ঠিক থাকে তাহলে আমরা রাস্তাঘাটে একটা ভালো ডেভেলপ কান্ট্রির মতো চলতে পারবো। ভেরি ওয়েল সেড, থ্যাংক ইউ রাফা সময় দেওয়ার জন্য। শেষ করছি একটু রাফার কথাটাই আবার একটু রিইটারেট করি। এত ভালো লেগেছে যে কেউ কাউকে বাধা দিবেন না। আমরা যদি আসলেই এগিয়ে যেতে চাই, একজন আরেকজনকে আসলে আটকে রাখলে তো দেশ আগাবে না। যে যে গান শুনতে চায় সেই গান শুনতে দেন, তাকে তার মতো কনসার্ট করতে দেন, তাহলেই মনে হয় যে বাংলাদেশ এগিয়ে যাবে। অবশ্যই সেটা সঙ্গীতের ক্ষেত্রে, যেহেতু রাফা আজকে গেস্ট, আমরা চাই সবাই নিজেদের দায়িত্বটুকু পালন করব এবং আমাদের স্বপ্নের বাংলাদেশ আমরা অবশ্যই একদিন অর্জন করব। সবাই ভালো থাকবেন।